প্রিয় ছাত্রছাত্রীরা, গণিতের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা মাধ্যমিক 2026-এর লম্ববৃত্তাকার চোঙ নিয়ে বিশেষ ইম্পর্টেন্ট ক্লাস শুরু করছি। তো এই ধরনের যে টাইপগুলো আমরা করাবো সাধারণত পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনা চরম। তবে একটা কথা বলছি যে সব অঙ্ক করা সম্ভব নয়, ওই টাইপের হয়তো ডেটাটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই টাইপের প্রশ্ন শর্ট প্রশ্নতেও থাকে এবং যেগুলো 4 নম্বর প্রশ্ন সেগুলোতেও থাকে। আর একটা কথা, এটা একটা রিভিশন ক্লাস, তাই একটা ভিডিওর মাধ্যমে আমরা গোটা চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো আজকে কি আছে দেখা যাক। প্রথমে তোমাদের চোঙ সম্বন্ধে ধারণা। চোঙটা কি তোমরা হয়তো জানো যে চোঙটা কিভাবে আঁকতে হয় বা চোঙটা কাকে বলবো। আর কি প্রথমেই আমি চোঙের সম্বন্ধে ধারণা দিচ্ছি যে চোঙটা কিভাবে কি করতে হয়। দেখো, চোঙ তুমি কি করে আঁকবে বা চোঙ কি করে বুঝবে। চোঙ এমন একটা ঘন বস্তু যার দুটি বৃত্তাকার তল থাকবে এবং সেই তলের সঙ্গে লাগা আর একটা তল পার্শ্বতল থাকবে। তো কিভাবে আঁকা হয় জানো? তো তোমরা প্রথমে একটা দেখো, এই নিচের দিকে একটা বৃত্তাকার তল এঁকে নিলে, ঠিক আছে। এই একই অক্ষ বরাবর আরেকটু ওপরে যদি একটা বৃত্তাকার তল আঁকো, তারপর এইটাকে যদি ফিল আপ করে দাও হ্যাঁ পাতের দ্বারা, তাহলে এইটা একটা চোঙের আকার ধারণ করবে। এবং আঁকার সময় আমরা কি করি, যদি একটা চোঙ আঁকতে বলে তুমি একটা কি করবে, পেন্সিল কম্পাস নিলে, সেই পেন্সিল কম্পাসটা একটা কেন্দ্রে একটা বিন্দুতে বসিয়ে একটা বৃত্তাকার এঁকে নিলে। আর একটু উঁচুতে তুমি ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে আবার একটা তল আঁকলে, তারপর এটাকে যদি তুমি জয়েন করে দাও, এই যে এটা, হ্যাঁ, তাহলে আমাদের একটা চোঙের আকার ধারণ করলো। ঠিক আছে, এইবার আর একটা ছবি দেখো। এই যে একটা চোঙের ছবি, আগেই বললাম যে দুটো বৃত্তাকার তল থাকবে, এই একটা তল। এইবার এইটাকে আমি উচ্চতাও বলতে পারি, এইটাকেই অক্ষ ধরে এই বৃত্তগুলো টানা হয়েছে। আর এটা নিচে ওপরকার বৃত্তের ব্যাসার্ধ, নিচেকার বৃত্তের ব্যাসার্ধ, যদিও দুটি ব্যাসার্ধই সমান হবে। আর একটা মনে রাখবে, এটাকে ভূমিতল বলে, এটাকে বলে এই যে বৃত্তাকার তলটাকে বলছে ভূমিতল। ঠিক আছে, আর ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নেবো, উচ্চতাটাকে এইচ ধরে নেবো। ঠিক আছে, এইভাবে করার পর দেখো কতগুলো সংজ্ঞার মতো আছে। দেখো, দুটি বৃত্তাকার তলের মধ্যে যে তলটি ওপরে চোঙটি দণ্ডায়মান থাকে তাকে চোঙের ভূমি বলে। যে তলটার উপর, তাহলে এই তলটার উপর দণ্ডায়মান আছে। ঠিক আছে, ওপরে চিত্রে বি কেন্দ্রীয় বৃত্তাকার তল, এই যে বি কেন্দ্রীয় বৃত্তাকার তল, এইটা চোঙের ভূমি বলে। নেক্সট দেখো, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল। তো চোঙের বক্রতল বা পার্শ্বতল, যে বক্রতল রয়েছে এটাকে বলে পার্শ্বতল, এটা বক্রতল, এই যে বক্রতল, এটাকে বলা হচ্ছে পার্শ্বতল। চোঙের অক্ষরেখা অ্যাক্সিস, এই বৃত্তাকার তল দুটি কেন্দ্রবিন্দু সংযোজক সরলরেখা। দেখো, এই একটা বৃত্তাকার তলের কেন্দ্র, এই নিচেকার এইটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রটাকে যদি আমি যোগ করে দিই তাহলে এটাকে আমরা অক্ষরেখা বলবো। আর কি, উচ্চতাটা কোনটা, বৃত্তাকার তল দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজন রেখাংশকে চোঙের উচ্চতাও বলে। আর এই যে উচ্চতা, এইটাকে বলছে এই যে কতটা ডিস্টেন্স, এটাকে উচ্চতা বলে। ঠিক আছে, তারপর হচ্ছে চোঙের উৎপাদক রেখা, এটা কি, জেনারেটিং লাইন কোনটা, বক্রতলের ওপর। দেখো, বক্রতলের ওপর এ বি অক্ষ, এই যে এ বি অক্ষর সমান্তরাল একটা সিডি রেখাংশ সমদূরবর্তী বজায় রেখে আবর্তন করলে হ্যাঁ লম্ববৃত্তাকার চোঙ তৈরি করে। আরেকবার বলে দিই, সেই সিডিটাই হচ্ছে রেখাংশের উৎপাদক রেখা, এটাকে বলছে উৎপাদক রেখা। এই যে সিডিটা কি বললাম না, অক্ষ দুটো আবার কি না, নিচের যে বৃত্তটা রয়েছে ভূমিতলের কেন্দ্র, উপরিতলের কেন্দ্রটাকে যুক্ত করলাম, এটাকে তো অক্ষ বললাম। এবারে এই অক্ষ থেকে এই পর্যন্ত একটা যোগ করলাম এসি আর বিডি, নিজে সিডি রেখাটা পেলাম। এইটাকে অক্ষ করে এই সিডিটাকে যদি আমি এক পাক ঘুরিয়ে দিই, তাহলে লম্ববৃত্ত একটা আবর্তন করলেই এটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, এবারে নিরেট চোঙ, তারপরে ফাঁপা চোঙ, এদের ক্ষেত্রফল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল। ফাঁপা, হ্যাঁ, সেটা কিরকম হবে না, বক্রতলটা কত হবে, ভিতরের বক্রতল কত হবে যদি ফাঁপা চোঙ হয়, এই নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো, নিরেট চোঙ কোনটাকে বলবো। এই ক্ষেত্রে দেখো, এটা ভূমিতলের ক্ষেত্রফল, এটা ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এবং গোটা অংশটা নিরেট থাকবে। আর এ বি আর সিডি সমান, এটা কিন্তু সমান হবে, এটাকে আমরা উচ্চতা বলি এইচ। এ বি যা হবে সিডিও তাই হবে, এটা এইচ। এবারে চোঙের বৃত্তাকার তল দুটির প্রত্যেকটির ক্ষেত্রফল, আমরা বৃত্তের ক্ষেত্রফল আগেই শিখেছি পাই আর স্কোয়ার, তাহলে এই দুটোরই ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর পরিধিটা কি বলবো না, 2 পাই আর বলবো, এর উপরটাও 2 পাই আর বলবো। বক্ষতলটিকে উৎপাদক রেখা বরাবর কাটলে যে আয়তকার ক্ষেত্র পাওয়া যাবে তার দৈর্ঘ্য সেটা কোনটা হবে, যদি আমরা কেটে দিই, হ্যাঁ, কার বরাবর না উৎপাদক রেখা বরাবর যদি কেটে দিই, ঠিক আছে, তাহলে আয়তকার ক্ষেত্র পাওয়া যায়, তার দৈর্ঘ্য বৃত্তের পরিধির সঙ্গে সমান হয়। তাহলে দৈর্ঘ্যটা কত হবে, 2 পাই আর হলো। আর প্রস্থটা হচ্ছে চোঙের উচ্চতা, প্রস্থটা কি হয়, চোঙের উচ্চতা। এবারে এই দুটো যদি আমি গুণ করে দিই, চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাই 2 পাই আর এইচ। এই মুখস্থ রাখবে, 2 পাই আর এইচ হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল।
আর সমগ্র তল হলে কি হবে না এই যে পার্শ্বতলটা তার সঙ্গে ওপরের যে একটা বৃত্তাকার তল রয়েছে নিচের একটা বৃত্তাকার তল রয়েছে এই দুটো যোগ করে দেবো তাহলে পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার হলো আর এখানটা পেয়েছি 2 পাই আর এইচ তাহলে ফর্মুলাটা যদি 2 পাই আরটা কমন নিয়ে নাও 2 পাই আর প্লাস এইচ এটা মনে রাখবে এটা আমার দরকার আছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফলটা হচ্ছে এই যে ভূমির ক্ষেত্রফলটা নিলে পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফলকে আমি যদি উচ্চতা দিয়ে গুণ করে দিই তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল এবারে ফাঁপা চোঙ আর একটা হচ্ছে নিরেট চোঙ ফাঁপা চোঙ আর নিরেট চোঙ ফাঁপা চোঙের ক্ষেত্রে বহিঃ ব্যাসার্ধটা বড় হাতের আর ধরবে আর অন্ত ব্যাসার্ধটা ছোট হাতের আর ধরবে ঠিক আছে তাহলে বাইরের ক্ষেত্রফলটা হয়ে যাবে যেহেতু আমি ফাঁপা চোঙ বলেছি তাহলে বাইরের ব্যাসার্ধটা যদি বড় ক্যাপিটাল আর হয় তাহলে 2 পাই আর এইচ হলো ঠিক আছে আর ভিতরেরটা হবে স্মল লেটারে আর লিখেছি তাহলে 2 পাই আর এইচ বর্গ একক নেক্সট হচ্ছে ফাঁপা চোঙের ভিতর ও বাইরের বক্ষতলের মোট ক্ষেত্রফল তাহলে ফাঁপা চোঙের ভিতর ও বাইরের তাহলে ওই দুটো যোগ আগেই বললাম 2 পাই এটা হচ্ছে ক্যাপিটাল আর এইচ আর একটা হচ্ছে 2 পাই স্মল আর এইচ এই দুটোর যোগফল হলো ফাঁপা চোঙের ভিতর এবং বাইরের বক্ষতলের মোট ক্ষেত্রফল এবার 2 পাই আর এইচটা কমন নিয়ে নিলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা হয়ে গেল ফাঁপা চোঙের আয়তন কি করে বার করবো না একটু আগেই বললাম যে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাই বলেছি তা এই ক্ষেত্রে যেহেতু বহির দিকে তাহলে বহির ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ছিল তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ আর ভিতরটা ধরেছিল স্মল আর ব্যাসার্ধটা তাহলে এটা কি হয়ে গেল পাই স্মল আর স্কোয়ার এইচ ঘন একক নিয়ে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই যে নিরেট কতটা পাত আছে চোঙটা এই যে নিরেট অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এইটার আয়তনটা পাওয়া যায় তাহলে বহি আয়তন থেকে অন্ত আয়তন যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে নিরেট অংশের আয়তন পাওয়া যায় ঠিক আছে এবার ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বক্ষতল দুটির ক্ষেত্রফল প্লাস প্রান্ততল দুটির ক্ষেত্রফলের অন্তর মনে থাকবে কি বললাম না ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে বক্ষতল দুটির ক্ষেত্রফলের সমষ্টি প্লাস প্রান্ততল দুটির ক্ষেত্রফলের সমষ্টি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা বার করে রেখেছিলাম এটা হচ্ছে ফাঁপা চোঙের ভিতরের ইয়েটা ক্ষেত্রফলটা আর এটা হচ্ছে প্রান্ততল দুটির ক্ষেত্রফলের অন্তর মানে 2 পাই আর স্কোয়ার ঠিক আছে আর এখানে 2 পাই আর স্কোয়ার এই দুটো বাদ দিয়ে দিলে 2 পাই একটা কমন নিলে নিয়ে এই জায়গাটা দাঁড়িয়ে রইলো ঠিক আছে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের কি দাঁড়ালো বক্ষতল দুটির ক্ষেত্রফলের সমষ্টি নিলাম প্লাস করলাম প্রান্ততল দুটির ক্ষেত্রফলের অন্তর ঠিক আছে এইভাবে তোমরা বার করে নেবে তাহলে এই অধ্যায় থেকে এবার কি ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমরা মোটামুটি ভাবে দেখো কি ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো একটা এই একটা প্রশ্ন যেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি পায় উচ্চতা যদি 20% বৃদ্ধি পায় 20% হ্রাস পায় তাহলে আয়তন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে এই প্রশ্নের উত্তর কিভাবে করবে তাহলে প্রথমে ধরে নেবে যে ব্যাসার্ধটা ছিল আর এবং উচ্চতাটা ছিল এইচ তারপর বৃদ্ধি আর হ্রাস করে আয়তন দুটোকে বার করব বেশ এখানে লিখবে প্রথমে চোঙের ব্যাসার্ধ ধরি আর একক এটা আমরা ধরে নিলাম এবং উচ্চতা এইচ একক এইচ এটা হচ্ছে আর একক আর এইটা এইচ একক এটা আমরা ধরলাম এবারে প্রথমে আয়তন কত ছিল বার করো প্রথমে আয়তন কত ছিল প্রথমে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঠিক আছে আর ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে হবে দেখো প্রথমে 8 ছিল 8টা লিখলাম 50% বাড়া মানে কি 8 ইন্টু 50/100 এইটা হয়ে যাবে এখন ঠিক আছে তো এইটা হলো এখন তাহলে r প্লাস r/2 যোগ করো 2 লসাগু হলে 2r প্লাস r তার মানে 3r/2 একক এটা ব্যাসার্ধ হলো এর উচ্চতাটা 20% হ্রাস পাচ্ছে বলছে উচ্চতা হ্রাস পেয়ে যেহেতু হ্রাস তাহলে মাইনাস করতে হবে 8 ছিল তার থেকে
20% কমছে, নিয়ে কত দাঁড়াচ্ছে আমাদের বার করে নিতে হবে। 5 এটা লসাগু হলো, তাহলে হচ্ছে 4h/5 একক। এবার আয়তনটা বার করো। এখন আয়তন হবে, এখন আয়তন সমান ফর্মুলাটা কি, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, এটা বসিয়ে দাও। 22/7 আর কত দাঁড়ালো, আর দেখো এই পাতায় আমরা বার করে রেখেছি 3r/2, 3r/2 তার হোল স্কোয়ার, এইচ কত দাঁড়ালো 4h/5 সমান 22/7, এটা 9 হয়ে যাচ্ছে, 9r² ইন্টু 4h/5, ঠিক আছে। এই 4টা আমরা কেটে দিতে পারি, তাহলে দাঁড়ালো দেখো এখানে পড়ে রইল 9/5 22/7 r² এইচ, এটা দাঁড়ালো ঘন একক। তাহলে বলছে প্রশ্নটা করছে কি না, তাহলে কত শতাংশ আয়তনটা বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে প্রথমে আয়তন তো আমি জানি πr² এইচ ছিল, তাহলে এখন হয়ে যাচ্ছে কত 9/5, তাহলে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস। আচ্ছা তারের প্রস্থচ্ছেদের ব্যাস, তাহলে তারটা তো একটা চোঙের আকৃতি, কারণ ওর দৈর্ঘ্য আছে আবার ব্যাসও আছে। তো প্রথমে 50% কমানো, আয়তনটাকে অপরিবর্তিত রাখতে চাইছে, তাহলে প্রশ্ন করছে দৈর্ঘ্যটা কত শতাংশ বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে, ধরি কি ধরবো, যে প্রথমে ব্যাস ছিল 2r একক, 2r একক, এবং উচ্চতা বা দৈর্ঘ্য, তারটার দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য হ্যাঁ ছিল এইচ লিখলাম, বা h1 লেখো, এটা h1 একক। এরপর 50%টা ব্যাস কমাচ্ছে, 50% ব্যাসের দৈর্ঘ্য কমালে এখন হবে কত হবে, আর ছিল 2r ছিল, সেখান থেকে বাদ যাবে দেখো 2r × 50%, মানে হাফ, 50% মানে হাফ কমে যাচ্ছে, তাহলে 52 এটা হয়ে গেল, তাহলে আর 2r - r একক, তাহলে আর হয়ে গেল এখন ব্যাসটা, এটা ব্যাসটা হয়ে গেল আর একক। তাহলে প্রথমে আয়তন কত ছিল, প্রথমে আয়তন ছিল, আয়তন ছিল কি হবে, চোঙের আয়তনের ফর্মুলা πr²h, হ্যাঁ ঘন একক, ঘন একক। এখানে আমরা দৈর্ঘ্যটা h1 ধরেছি, সেই জন্য এটা লিখলাম, ঠিক আছে। তা এখন এখন ব্যাস কত হয়েছে, কমে হয়েছে আর, ব্যাসটা হয়েছে আর, আর উচ্চতাটা ধরে নাও, উচ্চতাটা ধরলাম h2, তাহলে আয়তনটা কত হবে, এখনকার আয়তন এটা দেখো πr², এবারে এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে এটা r², আর উচ্চতাটা হয়ে গেল h2 ঘন একক, ঠিক আছে। তার মানে দাঁড়ালো কত, 1/4 πr² h2 ঘন একক, ঘন একক। তো প্রশ্নতে কি বলছে, যে অপরিবর্তিত থাকবে কোনটা, আয়তনটা, তাহলে এই আয়তনটাকে সমান করে দেবো, বলছে দৈর্ঘ্যটা কত শতাংশ বাড়াতে হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে অপরিবর্তিত আয়তন, তাহলে প্রথমে ছিল, তাহলে প্রশ্নানুসারে করে দাও, প্রশ্নানুসারে পাই r² h1 সমান 1/4 পাই r² h2, ঠিক আছে। আর πr² যদি উভয় দিকে কেটে দাও, তাহলে h1টা সমান কত হলো, h2/4 হলো, h1টা হয়ে গেল h2/4। তাহলে উচ্চতাটা কত বাড়ছে, উচ্চতাটা বাড়ছে কত, বিয়োগ করো, অতএব উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, মানে দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্য বৃদ্ধি সমান বিয়োগ করতে হবে
H2 মাইনাস H1, এটা বৃদ্ধি। H2 H1 এর জায়গায় বসিয়ে দেবো আবার, H2 মাইনাস H1 এর জায়গায় বসাও H2/4, তাহলে ক্যালকুলেশন করো, হ্যাঁ 4 লসাগু হলে 4H2 মাইনাস H2, তাহলে 3H2/4, 3H2/4, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। কততে বাড়লো সেটা আবার করতে হবে, কততে বাড়লো, কততে বাড়লো না H1 যেটা ছিল, তার মানে H1 সমান তো এটা, হ্যাঁ H1 এর মান এটা, তাহলে কত বৃদ্ধি পেলো, H2/4 এ বৃদ্ধি পাচ্ছে, বা এইটাকে H2টাকে বার করলে আরো ভালো হয়, তাহলে H2 হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে আর একটু সুবিধা হবে, সেটাই করে নাও। और H2 সমান 4H1, 4H1, তাহলে H2 জায়গায় 4H1 বসিয়ে দাও, 4H1, H2 জায়গায় 4H1 বসালাম, মাইনাস H1 সমান 3H1, 3H1। তাহলে শতকরা বৃদ্ধি কত, H1 এ বাড়ছে এটা, তাহলে 100তে কত বাড়ছে এটাই হয়ে যাবে, অতএব শতকরা বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধিটা কত দাঁড়াচ্ছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি শতকরা লিখে দাও, শতকরা এবার কত হবে, তাহলে H1 এ ছিল এখন হয়ে যাচ্ছে 3H1, তাহলে একে কত, 100 কত, 3H1/H1 ইন্টু 100, 300% হয়ে গেল, কত হয়ে গেল, শতকরা বৃদ্ধিটা 300%, কার না দৈর্ঘ্য বৃদ্ধিটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো, কোনো চোঙের আয়তন ভি ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো উচ্চতাও দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধও দেওয়া আছে, একটা প্রমাণ করতে বলেছে, S সমান 2V ব্র্যাকেটের মধ্যে 1/H প্লাস 1/R, বেশ। এই ক্ষেত্রে কিন্তু সমগ্র তলের ফর্মুলা কি হয় জানাও, কি হয় সেটা লিখতে হবে, উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তনের ফর্মুলাও জানো, তাহলে 1 নম্বর হচ্ছে দেখো ভি সমান চোঙের আয়তন কি হয় পাই আর স্কয়ার এইচ, এটা হয়, বেশ। ক্ষেত্রফল কি হয়, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 2πr/h প্লাস, দেখো কি হচ্ছে না এটা তো বলে দেয়নি কোন ধরনের, সেই জন্য 2πr/h প্লাস 2πr², এটা হলো। এবার যদি 2πr কমন নিয়ে নাও তাহলে r প্লাস h হয়, বা h প্লাস r যা লিখবে, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, অতএব s সমান লিখে রাখো, এটা s বলে দিয়েছে, s সমান 2πr প্লাস h প্লাস r, এটা হলো। ব্যাসার্ধ আর ওগুলো তো সব বলাই ছিল, সেই জন্য এইভাবে করলাম। এবারে দেখাতে বলছে এস সমান, এটা দেখাতে বলেছে, তো এই ক্ষেত্রে দেখো আমার এই যে এইচ আর আর থাকলেও এই ক্ষেত্রে দেখো পাই আর এর মান বা পাই কি করব, এই যে এইখানটা থেকে আমার ভি এর মানটাকে করতে হবে, তো আমি এইটা একটা কাজ করো, এই যে ভি থেকে নাও, ভি সমান কি আছে পাই আর স্কয়ার এইচ, এবার আমি 2v যদি করে নিই, 2v সমান 2πr² এইচ আছে, বা 2v সমান 2πr ইন্টু আর এইচ করে দিলাম, এটা করলাম আর এইচ সমান বার করে নাও 2πr, অতএব 2πrটা বার করে নিতে হবে, কিন্তু এখানে 2πr এখানে করে দাও, 2πr সমান কি হবে 2v/rh, 2v/rh এই জায়গাতে বসাবো, এই যে ইকুয়েশনটা রয়েছে না এইখানটাতে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তা বসালে আমি কি পেয়ে যাব, কি পাবো, এস সমান সমগ্র তলের ফর্মুলা তো এস, এটা নেক্সট পেজে যাই, এস সমান এখানে লিখে নাও, এস সমান 2πr আর প্লাস এইচ বা এইচ প্লাস আর যা লিখবে, এবার আমরা বার করে রেখেছি 2πr সমান রেখেছি 2v/rh, 2v/rh, 2v/rh লিখে রেখেছি, আর প্লাস এইচ, এবার 2vটা থেকে যাক, এইখানটাতে বাই বাই করে লেখো, r/rh প্লাস h/rh, এইভাবে করতে হয়,
তাহলে প্রমাণটা সহজ হয়ে যাবে, 2v থাকবে। আমি তো দেখে নিয়েছি যে প্রমাণে 2vটা আছে। এইবার তোমরা কাজ করতে পারো, সেটা হলো দেখো 8টা কেটে দাও, এখানে h-টা কেটে দাও, তাহলে কি থাকলো 1/h থাকলো, এখানে কি পড়ে রইলো 1/h, আর এখানে কি পড়ে রইলো 1/r। দেখো তো প্রমাণ হলো কিনা, যেটা বলেছিল, কি বলেছিল, s সমান প্রমাণ করতে বলেছে 2v × 1/h + 1/r। দেখো প্রমাণ হয়ে গেছে, তাহলে s সমান প্রমাণিত। অতএব s সমান 2v 1/h + 1/r, এটা প্রুভড হয়ে গেল। এটা কি হলো, প্রুভ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি আছে, 1.2 মিটার ব্যাস বিশিষ্ট এবং 8.4 মিটার লম্বা একটি পেট্রোল ট্যাঙ্কে যে পেট্রোল ধরে। আচ্ছা, পেট্রোল কত ধরবে, কি করে হিসাব করতে হবে না, ওই ট্যাঙ্কের যা আয়তন অর্থাৎ ঘনফল তত পরিমাণেরই পেট্রোল ধরবে। তাহলে এখানে কিসে দেওয়া আছে এককগুলো, দেখো এইরকম একটা মনে করো পেট্রোল ট্যাঙ্ক আছে। তো এই পেট্রোল ট্যাঙ্কটা যেটা রয়েছে, সেখানে যদি আমি কত পেট্রোল ধরবে বা কিছু ধরবে, সেটা তো এই যে আয়তনটা, এই যে ভলিউমটা, এই যে ভলিউমটা রয়েছে, ঠিক আছে, এর ভলিউমটার উপর নির্ভর করছে। যত ভলিউম হবে তত ভলিউমের তেল ধরবে। তাহলে এই ভলিউম মানে হচ্ছে বাংলায় যেটা বলছে আয়তন। তাহলে এই আয়তনটাকে আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এর আয়তন কত হবে, আয়তন, তার আগে দেখো আবার এককগুলো একই নেই, এখানে আছে মিটারে, আবার যেখানে একটা টিনে ভরবে সেটার আবার আছে ডেসিমিটারে। তাহলে সবসময় মনে রাখবে এককগুলো একই করতে হবে, এককগুলো এক করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ট্যাঙ্কের ব্যাস দেখো, ট্যাঙ্কের ব্যাস সমান 1.2 মিটার। এটাকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি গুণ করি, তার দশমিকটা একটা দশমিক আছে, তাহলে সেই দশমিকটা উঠে গিয়ে ডেসিমিটার করে নিলাম, ঠিক আছে। এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ 8 সমান, ব্যাসার্ধ 8 সমান হয়ে যাবে 12/2, 6 ডেসিমিটার হয়ে গেল। এটাও করে রেখে দিলাম, 6 ডেসিমিটার, ঠিক আছে। আর লম্বা মানে উচ্চতা, লম্বা মানে হচ্ছে উচ্চতা, এই সমান হচ্ছে 8.4 আছে মিটার, এটাকেও ডেসিমিটার করো। 84, 10 দিয়ে গুণ করলে একটা দশমিক আছে, উঠে যাবে ডেসিমিটার। এবার আয়তন, অতএব আয়তন সমান, আয়তন মানে ঘনফল, পাই আর স্কয়ার এইচ, পাই লিখলাম, আর মানে হচ্ছে এই যে দেওয়া আছে 6, তাহলে একবার ফর্মুলা যদি লিখতে পারো লেখো, এইচ এটা ঘন ডেসিমিটার সমান পাই, আর মানে হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার, 6 স্কয়ার, এইচ মানে হচ্ছে 84 ঘন ডেসিমিটার। এটা হয়ে গেল ঘন ডেসিমিটার, ঠিক আছে। আমি এই গুণগুলো না করে এইভাবে রাখতে পারি, পাই মানে হচ্ছে 22/7, পাইটা 22/7 লেখো, 22/7 36, 6 6 36 হয়, ইন্টু 84, এটা রেখে দিলাম ঘন ডেসিমিটার। এই তেলটাকে কি করবে না, একটা টিনের মধ্যে ভরবে। টিনের আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে তোমরা জানো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে তার আয়তন হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে টিনের, প্রতিটি টিনের আয়তন বার করতে হবে। নেক্সট পেজে চলো, প্রতিটি টিনের আয়তন সমান, দেখো দৈর্ঘ্য প্রস্থ সবকটাই দেওয়া আছে, আর উচ্চতা, এই তিনটের গুণফল হলে আয়তন হয়, ইন্টু উচ্চতা, বেশ, সমান দৈর্ঘ্য দেখো কত আছে, দৈর্ঘ্য আছে 4, প্রস্থ আছে 2, 4 2, আর ওইটা গুণা হয় 3, 4 2 3, 4 ইন্টু 2 ইন্টু 3 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। প্রশ্ন করছে যে ওই সমপরিমাণ তেল কতগুলো টিনে ঢালা যাবে, তাহলে সংখ্যা বার করতে বলেছে। আমরা এইসব অঙ্কর ক্ষেত্রে জানি, যখন সংখ্যাটা বার করতে বলে তখন টোটাল আয়তনকে, এই যে টিনের আয়তন বার করলাম সেইটা দিয়ে ভাগ করলে সংখ্যাটা 22/7, অতএব টিনের সংখ্যা লেখো, অতএব টিনের সংখ্যা সমান 22/7 গণিত কত আছে 36 গণিত 84, 36 গণিত 84, এইটাকে ভাগ করতে হবে, হ্যাঁ, ভাজিত কত করব, এই ভাগের চিহ্ন দিয়ে দিলাম, 4 গণিত 2 গণিত 3, এইটাই হয়ে যাবে টিনের সংখ্যা, ঠিক আছে। এইবার তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, 22 36 84 7 4 2,
3 7 12 84 হয়, এটা কেটে দিলাম 12। বেশ, এবারে দেখো 4 3 12, 3 3ও কেটে গেল, 2 11 22, তাহলে পড়ে রইল কোনটা 11 আর 36, কোনটা পড়ে রইল 11 আর 36। তাহলে এই গুণটা করলেই আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই সাইডে কোথাও গুণটা করে নাও, 36 ইন্টু 11, 6 3 6 3 6 9 396টা 3 লাগবে। কটা 3-এ ভরা যাবে? 396টি। এইটাই আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, বেশ। এরপর একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাস, এটা কিন্তু ফাঁপা। তাহলে ফাঁপা হলে দুমুখ বন্ধ নয়, এটাকে ফাঁপা বলে। তো এর বহির্ব্যাসার্ধ দেওয়া আছে আর অন্তঃব্যাসার্ধও দেওয়া আছে। নলটি সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, নলটার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে কীরকম ব্যাপার চেহারাটা? এটা হচ্ছে ফাঁপা হওয়ার জন্য কি হচ্ছে, একটা নিরেট অংশের যেটা ইয়েটা, সেটা ক্ষেত্রফলটা বার করতে হবে। নলটি সমগ্র তলের ক্ষেত্রফল এত হলে নলটির দৈর্ঘ্য কত হবে, এইটাই বলতে চাইছে। তা এক্ষেত্রে বহির্ব্যাসার্ধ কত আছে? বহির্ব্যাসার্ধটা 5 সেমি। অন্তঃব্যাসার্ধ এটাও দেওয়া আছে 4 সেমি। তো এমনি সমগ্রতলের ফর্মুলাটা কি হয় চোঙের ক্ষেত্রে? সমগ্রতলের ফর্মুলা হয় টু পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্রতলের ফর্মুলা। ঠিক আছে, এইবার এখানে যেটা দেওয়া আছে ফাঁপা বলে দিয়েছে, তাহলে ফাঁপা হলে আমাকে বহির ক্ষেত্রফল থেকে অন্তঃক্ষেত্রফলটা বাদ দিতে হবে। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের। কিন্তু যেহেতু এটা ফাঁপা, সেই হিসেবে যেটা বার করতে হবে সেটা বহির ক্ষেত্রফল থেকে অন্তঃক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, একবারে ফর্মুলা যদি করো সেটা দাঁড়াবে 2 পাই, এখানে যদি আমি R1 বসাই, এখানটাতেও R1 বসালাম, এটা মাইনাস করে দেবে। এটা হচ্ছে বাইরের দিকেটা R1 ধরেছি, আর ভিতর দিকটা যদি আমি R2 ধরি, বা এইটাকে যদি R1 R2 ধরি, বাইরেরটাকে R2 ধরলাম, বহিরটা, এটা বহির ক্ষেত্রফল বার করলাম, বহির ক্ষেত্রফল। এবার অন্তঃক্ষেত্রফলটা দেখো, এখানে বহিঃব্যাসার্ধ 5 সেমি, অন্তঃব্যাসার্ধ 4 সেমি, ঠিক আছে। এবার সমগ্রতলের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রে কিন্তু এটা ফাঁপা চোঙ হওয়ার জন্য দেখো কি ধরনের হবে। দেখো ফাঁপা চোঙের সমগ্রতলের যে ফর্মুলা একবারে যদি লিখে দাও, ক্ষেত্রফল, এটার মানে হচ্ছে দেখো বহির্তলটা, বহির্দিকে যে পার্শ্বতল সেটা, তার সঙ্গে অন্তর্দিকে যে পার্শ্বতল, সেই দুটো যোগ হবে। তার মানে কি দাঁড়াবে 2 পাই, একটা তো R1 ধরতে পারি, বাইরেটা R2 ধরবে, বইটা লিখছি আগে, প্লাস 2 পাই R1 এটা ধরলাম। আর একটা হচ্ছে যেটা প্রান্ততল, সেই প্রান্ততলটা কিন্তু দুদিকে ওপর নিচে হিসেবে ধরলে দেখো প্রথমেই হচ্ছে 2 পাই, আমি যদি একবারে করি তাহলে 2 পাই R2 স্কোয়ার, হ্যাঁ, তার থেকে আমাকে বাদ দিতে হবে ভিতরটা বাদ দিয়ে দিতে হবে 2 পাই R1 স্কোয়ার। তাহলে একসঙ্গে যেটা দাঁড়ালো ফর্মুলাটা, সেটা হবে 2 পাই এইচ R2 প্লাস R1, তার সঙ্গে হবে হ্যাঁ 2 পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এই এত বড় একটা ফর্মুলা তোমাকে দাঁড় করাতে হবে। ঠিক আছে, এই এত বড় একটা ফর্মুলা তোমাকে দাঁড় করাতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে মানগুলো সব বসিয়ে দিতে হবে। তো এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করা যায়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে একটু ফ্যাক্টরাইজেশন করতে হবে, তারপর 2 পাই কমন নিয়ে একটু ছোট করা যাবে। দেখো
নেক্সট পাতে যায়, লেখো 2 পাই, ঠিক আছে, এইচ R2 প্লাস R1 এটা রাখলাম। আর একটা হচ্ছে 2 পাই এইখানটা এক কাজ করা যাক, a প্লাস বি এ মাইনাস বি এ ভেঙে দাও, a প্লাস বি এ মাইনাস বি এ ভাঙা হলো। তাহলে 2 পাই R2 প্লাস R1 যদি কমন নিই, R2 প্লাস R1টা যদি আমি কমন নিয়ে নিই, পড়ে থাকছে দেখো এইখানটা কি পড়ে থাকছে এইচ, আর এইখানটা কি পড়ে থাকছে সেটা দেখলে তোমরা গোটাটা আন্দাজ করতে পারবে। তাহলে পড়ে থাকছে এইখানটা এইচ লিখবে, এইচ, আর এইখানটা থাকছে R2 প্লাস, দেখো R2 মাইনাস R1, এরপর মানটা বসিয়ে দিলে তোমার সহজ হয়ে যাবে। 2 ইন্টু পাই মানে 22/7, এটা বসাও। R2 কত, R2 দেখে নাও, R2 5, R1 4, R2 5, R1 4, এখানে বসাও, এইচ থাকবে, R2 5, এটা 4, তাহলে 22, 2 ইন্টু 22/7, আর 5 আর 4 9, ঠিক আছে, আর এইটা হয়ে যাবে এইচ প্লাস 1। এটাই প্রশ্নানুসারে দেওয়া আছে। কত দেওয়া আছে, নয়টি সমগ্র দলের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, 1188। তো এইটাকে লিখবো প্রশ্নানুসারে 1188। প্রশ্নানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু এইচ প্লাস 1 ইন্টু সমান 1188। এটা লিখবো 1188। এইখান থেকে তোমরা এইচ এর মানটাকে বার করতে হবে। এইচ এর মানটা কিভাবে বার করবে দেখো, এবার এইখানটাতে নিয়ে যাই, এই জায়গাতে নিয়ে চললাম। 2 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু এইচ প্লাস 1, এইটা সমান 1188, और এইচ প্লাস 1 সমান 1188 গণিত 7 বাই 2 ইন্টু 22 ইন্টু 9। এটা যদি কাটো, এ কাটা যাবে, 2 দিয়ে কাটবে, 2 5 10, 2 9 18, 2 4 8। এইটা আবার 22 দিয়ে যদি কাটো, 2 44 আর 15, 154, 7 14, 7 14, হ্যাঁ 27, তাহলে এটা কাটলে হবে 27, ঠিক আছে 27, আর তাহলে 3 হয়ে যাবে একবারে কেটে গেলে, এটা 3, তাহলে পড়ে রইল 21, আর এইচ সমান রইল 20। তাহলে তার দৈর্ঘ্যটা বেরিয়ে গেল ফাঁকা চোঙের। এইভাবে করতে হবে। নেক্সট অঙ্ক আবার কি আছে, 11 সেন্টিমিটার বহি পরিধি বিশিষ্ট 105 সেন্টিমিটার লম্বা একটা টিউব লাইটের কাজ যদি 10.2 সেন্টিমিটার পুরু হয়, প্রত্যেকটি সেন্টিমিটার এককে আছে, তবে এটি লাইটটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঁচ লাগবে। এই ক্ষেত্রে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে 11 সেন্টিমিটার বহিঃপরিধি বিশিষ্ট, 105 সেন্টিমিটার লম্বা এটাও দিয়েছে, আর পুরুটো বলে দিয়েছে। তাহলে সেই টিউবলাইটের কত ঘন সেন্টিমিটার নিডেড আয়তনটা এখানে বের করতে বলেছে। প্রথমে করো বহিঃপরিধি, অর্থাৎ বহিঃব্যাসার্ধটা যদি আমি ধরে নিই, বহিঃব্যাসার্ধ সমান R2 ধরলাম, তাহলে পরিধি, বহিঃপরিধি এটা বার করো। ফর্মুলা কি, পরিধির ফর্মুলা 2 পাই আর, তাহলে আর এর জায়গায় আমি R2 বসালাম, এই সেন্টিমিটার, এটা 105 বলেছে। অতএব প্রশ্নানুসারে 2 পাই R2 সমান 105, এটা লিখলে। और 22/7 পাই মানে R2 করো 105, और R2 সমান 105 ইন্টু 7 বাই 22 ইন্টু 2। এইটা হলো বহিঃ ব্যাসার্ধ, এটা হয়ে গেল বহিঃ ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে 11 সেন্টিমিটার বহিঃ পরিধি, এটা 105 নয়, এটা হচ্ছে লেখাটা একটু ডিস্টার্ব হবে, এইখানটা 11 বসবে। নেক্সট হচ্ছে এই 105টাকে বাদ দিয়ে দাও, আর অসুবিধা নেই, এবার কাটাকাটি করো, এইটা হয়ে যাবে 11।
11 2 তাহলে 7 4, এটা হলো 7 4 বেরিয়ে গেল, অসুবিধা নাই আর। নেক্সট হচ্ছে পুরুটা বলেছে 10.2, টিউবলাইটটা পুরু কত? এই যে বলা আছে 10.2 পুরু, পুরু কত আছে? 10.2 সেন্টিমিটার। অতএব অন্ত ব্যাসার্ধটা বার করব, অন্ত ব্যাসার্ধ পুরুটা বাদ দিয়ে দিলেই, বহিঃব্যাসার্ধ থেকে যদি পুরুটা বাদ দিয়ে দিই তাহলে এই যে 7 4 আছে, এই 7 4টাকে দশমিক করলে কাঁচের ইয়েটা পেরিয়ে যাবে। টিউবলাইটের নিরেট অংশের আয়তন, তোরও কষ্ট হবে ইয়ে করতে, বাদ দিতে, সমান বহির আয়তন থেকে, তাহলে পাই r2 স্কয়ার h থেকে বাদ দিতে হবে পাই r1 স্কয়ারের h। তো এই ক্ষেত্রে আমার উচ্চতা তো 105 যা আছে থাকবে, 1.75 স্কয়ার করব, পাই গণিত 1.75 স্কয়ার, এই যে জায়গায় বসিয়ে দাও 105, এইটা 105 বসবে, মাইনাস পাই r1 এর জায়গায় বসাও 1.55 স্কয়ার, 1.55 স্কয়ার ইন্টু 105 সমান পাই ইন্টু পাই মানে 22/7 ইন্টু 105টাকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে 1.75 স্কয়ার পড়ে থাকছে, আর ওই দিকটাই পড়ে থাকছে মাইনাস 1.55 স্কয়ার, এটা পড়ে থাকছে। ফর্মুলা দিয়ে করে দাও a প্লাস বি এ মাইনাস বি, এটা 105ই থাকবে, এটা করলে কত হবে? 1.75 প্লাস 1.55 ইন্টু 1.75 মাইনাস 1.55 সমান 22/7 ইন্টু 105, যোগফলটা কত হবে? 5 5 10, 7 5 12, 1 13, 13 1 1 2 1 3, 3 দশমিক এটা হলো, ইন্টু বিয়োগফলটা কত হবে? 0 2 দশমিক, ঠিক আছে, এইটা হয়ে গেল। এরপর কাটাকাটি করলে সেইটাই হয়ে যাবে, ওই যে কাঁচের যেটা আয়তন চেয়েছে সেটা বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশনটা বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে কি করবে? 33-এর 10 করে নেবে, আর এইটা 2-এর 10 করে নাও, শূন্যটা দাম নাই বলে, হ্যাঁ। এবার এইটা কাটো, 7 একে 7, 7 5 35, এটা কাটলো, আর এইটা 2 5 করে নাও, তাহলে 5 3 15 হয়ে যাবে, এইখানটা কেটে পাবে 3, তাহলে কত কত দাঁড়ালো, আর পড়ে রইলো কত? এখানে 33 3 আর 22, এই গুণটা করে নেবে, 33 3 আর একটা হচ্ছে 22/10, 10 তো দশমিক করে নেবে, এইভাবে ক্যালকুলেশনটা করে। একটি ঘরের বারান্দায় নেক্সট অঙ্কতে আছে 5.6 ডেসিমিটার কি ব্যাসের আর 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? তাহলে যে পিলারটা আছে সেই পিলারের দুটো জিনিস বলা আছে, সেটা হচ্ছে একটা ব্যাস আর একটা হচ্ছে লম্বা মানে উচ্চতা। তো পিলারের ব্যাস দেওয়া আছে, ব্যাস কত আছে? 5.6 ডেসিমিটার, ঠিক আছে। ব্যাসার্ধ সমান 5.6/2 করে নিলে ডেসিমিটার সমান 2.8 ডেসিমিটার। লম্বা বা উচ্চতাটা, লম্বা বা উচ্চতাটা বা উচ্চতা সমান 2.5 মিটার সমান 10 দিয়ে গুণ করে দিলে ডেসিমিটার হয়ে যাবে, এটা ডেসিমিটার করলাম। এরপর একটা পিলারের আয়তন বার করে, দুটো পিলার বলেছে তাহলে, আর লম্ববৃত্তাকার পিলার মানেই চোঙ, লম্ববৃত্তাকার পিলারটা দেখতে কেমন? চোঙের মতনই হয়, তাহলে একটা পিলারের আয়তন সেইটাই মশলা লাগবে একটার, আর দুটো হলে দুটোর আয়তন, চোঙের আয়তনের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করতে হবে, পাই আর স্কয়ার এইচ, ঘন ডেসিমিটার করে দেবে কারণ আমার ডেসিমিটার একক আছে, ঘন ডেসিমিটার সমান
ব্যাসার্ধটা 2.8 করবে 22/7, 2.8 স্কোয়ার আছে, দুবার লিখে দাও। উচ্চতা দেওয়া আছে 25, এটা থাক। এই দশমিকগুলো তুলে দিতে পারো, 10 দশমিকটা তুলে দিলে 10, 7 4 28, 5 5 5 5 25, 5 10, 5 2, ঠিক আছে। এবারে এই দুইও তুলে দিতে পারো, 4 কেটে গেল, পড়ে রইল কত? 28 গণিত 22 পড়ে আছে, 22 ইন্টু 28। অতএব দুটো পিলার চেয়েছে, অতএব দুটো পিলারের আয়তন ততই মশলা লাগবে। অতএব দুটি পিলারের আয়তন 2 গণিত 22 ইন্টু 28, 22 ইন্টু 28 ঘন ডেসিমিটার। 56কে আমরা 22 দিয়ে গুণ করে নিই একবারে, 2 6 12, এই গুণটা করো, 3 2 1232, ঠিক আছে। তাহলে আমার 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে, 1232 ঘন ডেসিমিটার মশলা, যা আয়তন তত আয়তনের মশলা লাগবে। এরপর 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জল যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি, এবার কি হচ্ছে 5 সেমি ব্যাস হবে তাহলে হয়তো, লম্ব একটি নীলের লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা ওপরে উঠবে। তো এটা তো তোমরা জানো আর্কিমিডিসের সূত্র অনুসারে, যে আয়তনের জল অপসারিত করবে, হ্যাঁ, তত আয়তনেরই কোনো পদার্থকে জলে ডুবানো হচ্ছে। তাহলে প্রথমে আমরা যেটা আছে 7 সেন্টিমিটার ব্যাস, কার? লম্বা গ্যাস জারের ব্যাস, আর কখনো এরকম করে লিখে করবি না। আর যেটা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো যার দৈর্ঘ্য 5.6 সেমি, 5.6 সেমি, আর ব্যাস হচ্ছে 5 সেমি, ব্যাসার্ধ 5/2 সেমি। বলছে কতটুকু জল উপরে উঠে আসবে, তাহলে গ্যাস জারে যে জল ছিল সেটা কতটুকু উঠে আসবে। এইখানে আমরা ধরে নেব, এখানে ধরে নাও, ধরি জলতল 1 সেমি উঠে আসবে। তাহলে 1 সেমি জলতলের আয়তনটা বার করে নাও, 1 সেমি জলতলের আয়তন সমান পাই আর স্কোয়ার, আর মানে 7 2 আছে, স্কোয়ার করলাম দুবার, আর এক্স, এই জলটা উঠে আসবে। নেক্সট হচ্ছে যে চোঙাকৃতি টুকরোর আয়তনটা বার করা। চোঙাকৃতি টুকরোটির আয়তন, এটাও চোঙ, সেই জন্য পাই আর স্কোয়ার, আর এর মানটা দেওয়া আছে 5/2, তাহলে 5/2 ইন্টু 5/2 করে দিই, তাহলে স্কোয়ার হয়ে গেল। আর উচ্চতাটাও বলা আছে, উচ্চতাটা বলে দিয়েছে 5 সেমি, ওই যে টুকরোটা তার উচ্চতাটা হচ্ছে 5 সেমি, এখানে 5 লিখলাম। প্রশ্ন অনুসারে এর আয়তন যা আর উঠে আসা জলের আয়তন তাই হবে, কারণ আমরা আর্কিমিডিসের সূত্র থেকে এটা জানি, ঠিক আছে। তাহলে উঠে আসা জলের আয়তন যা হবে আর চোঙাকৃতি টুকরোর আয়তন তাই হবে।
তাহলে উঠে আসা জলের আয়তনটা আমরা বার করছিলাম পাই ইন্টু 7/2 ইন্টু 7/2, অতএব প্রশ্নানুসারে পাই ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু এক্স সমান এটা হবে পাই 5/2 5/2 ইন্টু 5। পাই কেটে দাও, ঠিক আছে, নিচের দুটো 2 কেটে দাও, এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে এক্স সমান, তাহলে কত হচ্ছে, এক্স সমান হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 বাই 7 ইন্টু 7, 7 ইন্টু 7, তার মানে হচ্ছে 125/49 এই জল উঠে আসবে, এই এত সেমি জল উঠে আসবে। এবার একটু ভাগটা করে নিয়ে দশমিক আসবে, ঠিক আছে। এই অঙ্কটা দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দিয়েছে, চোঙটির অন্তঃব্যাসার্ধ দিয়েছে, চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা আছে, বহিঃব্যাসার্ধ বার করতে হবে। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, কি করে করবে একটু বলে দিচ্ছি। প্রথমে বহিঃব্যাসার্ধটা দেওয়া নাই, এই বহিঃব্যাসার্ধটা ধরবে, তারপর নিরেট অংশের আয়তন বার করতে গেলে বহির আয়তন থেকে অন্ত আয়তনটা বাদ দেবে, সেইটাই প্রশ্নানুসারে করবে 84.48। তারপর তোমার ইয়েটা দৈর্ঘ্যটা বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য, বহিঃব্যাসের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কেমন করে হবে না, আমি শর্টকাটে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার, আর এইচ আছে একটা, এইটা সমান করবে 84.48, আর ডেটাগুলো যেটা দিয়েছে সেটা বসিয়ে নেবে। এই ক্ষেত্রে আছে উচ্চতা, আছে উচ্চতাটাও বসিয়ে দেবে, আর অন্তঃব্যাসার্ধটা দিয়ে দিয়েছে, অন্তঃব্যাসটা দিয়েছে, এইটা তোমাকে বার করতে হবে বলে থেকে গেল। আর অন্তঃব্যাসার্ধটা হচ্ছে 4.6কে 2 দিয়ে ভাগ করে নেবে, আমি এটা হিন্টস দিয়ে দিচ্ছি, এরকম স্কোয়ার করলে এইচের মানটা বসিয়ে দাও 2.8, তারপর তোমরা সমাধান করবে, সমাধান করলেই তোমার r2 মানটা বেরিয়ে যাবে। এইভাবে এটা করবে। আর একটা অঙ্কটা ফাঁপা চোঙ, বহিঃব্যাস দিয়েছে, অন্তঃব্যাস দিয়েছে, উচ্চতা দিয়েছে, এইটাকে গলিয়ে আবার একটা নিরেট চোঙ তৈরি করবে, সেই নিরেট চোঙের সংখ্যা এই ক্ষেত্রে বের করতে হবে। তো প্রথমে আমি ফাঁপা চোঙের যেটা নিরেট অংশের আয়তনটা আমরা বার করব। ফাঁপা চোঙের নিরেট অংশের আয়তন কি হবে, এটা তো জানো বহির আয়তন থেকে বাদ দিতে হয়, পাই r2 স্কোয়ার থেকে এইচ থেকে পাই r1 স্কোয়ার এইচ বাদ দিতে হয়, সমান পাই এইচ কমন নিয়ে নিলাম, নিয়ে পড়ে থাকছে এক্ষেত্রে দেখো 16 আর 12, ব্যাস আছে ব্যাসার্ধ করে নেবে, তাহলে 16/2 মানে হচ্ছে 8 স্কোয়ার, আর এক্ষেত্রে 12/2 মানে হচ্ছে 6 স্কোয়ার, একবারে ব্যাসার্ধ করে নিলাম। আর এইচের মানটাও দেওয়া আছে কিন্তু, তাহলে 22/7 ইন্টু 36, 64 মাইনাস 36, এটা 64 মাইনাস 36 ঘন সেন্টিমিটার, তাহলে 22/7 ইন্টু 36 ইন্টু 28 হলো ঘন সেন্টিমিটার, এটা আমরা বার করে রাখলাম। নেক্সট হচ্ছে এমন একটা নিরেট চোঙ তৈরি করব যার ব্যাস হচ্ছে 2 এবং দৈর্ঘ্যটা হচ্ছে 6। নেক্সট পাতায় চলো। দেখো এবার নিরেট যে চোঙটা, নিরেট চোঙের আয়তনটা বার করে নেব। এই চোঙের আয়তনটা কি করে বার করব, আবার সেই বাই আর স্কোয়ার, আর এর মানটা দেওয়া আছে দেখো, আর এর মানটা হচ্ছে ব্যাসটা 2 হয়েছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2/2, 2/2 মানে 1 তার স্কোয়ার, আর দৈর্ঘ্যটাও বলে দিয়েছে, দৈর্ঘ্যটা বলা আছে দেখো কত আছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এখানে 6 লিখলাম, ঘন সেন্টিমিটার হবে, সমান 22/7, 2/2 মানে 1, 1 স্কোয়ার মানেও 1, 6 ঘন সেন্টিমিটার। বলেছে কটা তৈরি করা যাবে, যখনই সংখ্যা বার করতে হবে তখন ভাগ করতে হয়,
তাহলে যেটা ফাঁপা চোঙ ছিল সেই নিরেট অংশের আয়তনকে এই আরেকটা নিরেট চোঙ যেটা তৈরি করা হলো সেই আয়তন দিয়ে ভাগ করতে হবে। অতএব নিরেট চোঙের সংখ্যা সমান, ভাগ করে দাও, এক একাটা আগে নিয়ম, সেটা কত ছিল 22/7 ইন্টু 36 ইন্টু 28, 22/7 ইন্টু 36 ইন্টু 28, এইটাকে আমার ভাগ করে দিতে হবে, ভাজিত এই যেটা হলো 22/7 গণিত 6, একটা তার দাম নেই, 22/7 গণিত 6 টি হয়ে যাবে। এবার হয়ে যাবে টি। তাহলে 22/7 36 28 গণিত করে উল্টি দাও, 7 ইন্টু দেখো 7/22 ইন্টু 6, এটা হলো, কাটাকাটি করো, 22 কাটলো, 7ও কেটে গেল। এবার এতগুলো তৈরি হবে, কত হবে এই গুণটা নিজেরা করে নেবে, এতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে। তো আমরা নিরেট চোঙের যে ওয়ান শট ক্লাস শুরু করেছি সেটা এই অঙ্কটির মধ্যে দিয়ে শেষ করছি। আমি বিশেষ বিশেষ অঙ্কগুলোকে করালাম, অনেকগুলোই করেছি, এই ধরনের অঙ্ক আরও আছে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার সময় এই ধরনের অঙ্কগুলো বেশি আসে। আরও একটা কথা বলি, যখন আমরা সবকটা তৈরি করে নেবো, যখন চোঙ হলো, গোলক হবে, শঙ্কু হবে, তখন আবার অনেক অঙ্ক মিক্সড থাকে, হয়তো চোঙের সঙ্গে গোলক মিশিয়ে দিল, গোলকের সঙ্গে শঙ্কু মিশিয়ে দিল, সেই অঙ্কগুলো পরবর্তীতে আসবে। কিন্তু এখন আমরা শুধু চোঙের যে চ্যাপ্টার তার ওয়ান শট ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। আরও এই ধরনের অঙ্ক থাকবে, তোমরা প্র্যাকটিস করবে এবং এই টাইপের অঙ্কগুলো সাধারণত এসে থাকে পরীক্ষায়। ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি।